আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সন্ধ্যা। ইয়থ অ্যাকশন ফর বাংলাদেশের আয়োজনে আজকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাফিয়াতুল কুবরা মিম। আমাদের সাথে আজকে বরাবরের মতো একজন বিশেষ অতিথি আছে। আমাদের আজকের অতিথি হচ্ছে বিজন ইসলাম। Bijon Islam is the co-founder and CEO of Light Castle Partners, an organization that focuses on creating data-driven opportunities for growth and impact for development partners, SMEs, corporates, and startups. So, সরাসরি আমরা আর কথা না বাড়িয়ে বিজন ভাইয়ের কাছে চলে যাই। ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। হাউ আর ইউ? ভাই আমি ভালো আছি। তো ভাইয়া আমরা এখন যে পরিস্থিতিতে আছি কোভিড এর মধ্যে চলছি, সো এই পরিস্থিতিতে আপনি কিভাবে আপনাকে মোটিভেটেড রাখছেন বা আপনার মেন্টাল হেলথ কিভাবে আপনি টেক কেয়ার করছেন এই বিষয়টা নিয়ে আগে আমরা কি ফার্স্টে জানতে চাই। ডেফিনেটলি আই থিঙ্ক কোভিড আমাদের সবার জন্য একটা বড় চেঞ্জ। এটা একটু বিশেষ কষ্ট হয় যে 2020 সালে এসে দেখা যাচ্ছে আমরা মনে করতাম আমরা আসলে মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজির দিক দিয়ে অনেক উন্নত, আর আসলে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো ছোট একটা ভাইরাসের কাছেও আমরা আসলে কতটা অসহায় আর কি। So which is again একটা definitely একটা reality check for all of us from the human civilization. আসলে we are still a very small part of a larger grand design. অপারেশনাল পার্সপেক্টিভ থেকে দেখলে আমি যেটা বিলিভ করি, আমাদের প্রায় ক্লোজ টু 40 জন লোক আমাদের কলিগসরা আমাদের সাথে কাজ করে, সবাই ভার্চুয়াল সেশনস গুলোতে খুবই ওয়ার্ক ফ্রম হোম স্ট্র্যাটেজিতে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। আর আমাদের যেহেতু অনেক আমাদের ক্লায়েন্টসরা, স্টার্টআপসরা, এসএমইসরা, ডেভেলপমেন্ট পার্টনার্সরা বা কর্পোরেটরা একটা ডিফিকাল্ট সময় হতে যাচ্ছে, সো আমরা তাদের সাথে আছি, তাদের সাথে চেষ্টা করছি তাদের ব্যবসাগুলোকে কিভাবে আরো ভালো করা যায় বা তাদের প্রোগ্রামগুলো কিভাবে আরো বেটার রেজাল্টস আনা যায়। সো আমি বলবো যে উই হ্যাভ বিন কোয়াইট বিজি ডিউরিং দ্য কোভিড পিরিয়ড, সো ওইটা হ্যাজ কাইন্ড অফ কেপ্ট অল অফ আস আ বিট সেন। এবং যেহেতু সবসময় বেশ কিছু কাজের মাঝখানে থাকা হয়েছে, বেশ কিছু রিসার্চ রিপোর্ট, বেশ কিছু কনসাল্টিং কাজের সাথে আমরা কাজ করছি, সো ওই কাজের প্রেশারটা আই থিঙ্ক হ্যাজ হেল্পড আস কাইন্ড অফ কিপ আ লট অফ সেফ এবং সাপোর্টিভ থ্রু আউট দিস প্যান্ডেমিক পিরিয়ড আর কি। So in total আপনারা like busy and all that, that's how you're keeping your mental health fine, রাইট? মানে আচ্ছা, বিজি থাকলে, কাজের মধ্যে থাকলে অনেক সময় ইট গেটস ইজিয়ার টু কোপ উইথ হোয়াট এভার দ্য সারাউন্ডিং সিচুয়েশন ইজ আর কি। জি ভাইয়া, তো আমরা এখন আর কি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোস্টলি সোশ্যাল এন্টারপ্রাইজ। সো আমরা জানি যে আপনি একজন সাকসেসফুল উদ্যোক্তা, আর আপনি একজন অবভিয়াসলি একজন সাকসেসফুল বিজনেস অ্যানালিস্ট বিসাইড দ্যাট। তো আপনার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেনটা আছে যে হাউ টু এনকারেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস টু চুজ সোশ্যাল এন্টারপ্রেনারশিপ অ্যাজ ক্যারিয়ার পাথ আফটার গ্র্যাজুয়েশন। আপনার এই বিষয়টাতে আপনার ইনসাইটটা আমি একটু জানতে চাচ্ছি, বা আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ মিম প্রশ্নটার জন্য। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ফার্স্ট অফ অল, আমি ডেফিনেটলি বিলিভ করি না যে আমি এখনো সফল উদ্যোক্তা হতে পেরেছি। আমি যেটা স্টিল বলি যে স্ট্রাগলিং এন্টারপ্রেনার ইজ দ্য রাইট ওয়ার্ড ফর মি, আস পার্সোনালি এবং কো-ফাউন্ডারের জন্য। আর সেকেন্ড অ্যাসপেক্ট অন দি যে সোশ্যাল এন্টারপ্রাইজে কিভাবে নতুন উদ্যোক্তারা বা যারা গ্র্যাজুয়েট করছে তারা কিভাবে মোর ইনভলভ হতে পারে বা কাজ করতে পারে, এখানে আমার মনে হয় ফার্স্ট জিনিসটা যেটা বোঝা উচিত, আসলে এই সোশ্যাল এন্টারপ্রাইজ বা ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ, যেটা এখনকার আরো একটু মডার্ন টার্মিনোলজি, এটার কিন্তু বলবো যে ডেফিনেশনটা ইজ কোয়াইট ওয়াইড, ইটস লাইক এ স্পেকট্রাম। সো আমরা যেমন চিন্তা করি যে যদি টেকনোলজির কথা চিন্তা করি, টেকনোলজি কিন্তু সব ধরনের ব্যবসায়ী ব্যবহার করছে। এটা একটা মুদি দোকান, যে সেও তার স্মার্টফোনে হয়তো ফেসবুকে তার প্রোডাক্টের ব্র্যান্ডিং করছে বা কথা বলছে কাস্টমারের সাথে। আবার একটা ই কমার্স ব্যবসায়ী সে আপনার চাল ডাল, তারাও কিন্তু খুব ইন্টিগ্রেটেড কিন্তু ব্যবসা করছে। সো ইম্প্যাক্ট বা সোশ্যাল এন্টারপ্রাইজটা অনেকটা ওরকম, এটা একটা স্পেকট্রামের মতো। হয়তো আপনার একদিকে নন প্রফিটরা আছে, ফিলান্থ্রপিক অর্গানাইজেশন গুলো আছে, আরেকদিকে আবার অনেক প্রাইভেট এন্টারপ্রাইজও আছে যারাও কিন্তু প্রচুর পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে আর কি। সো সোশ্যাল এন্টারপ্রাইজটা আমি যখন যেটা বলবো যে ইটস আ ব্রড স্পেকট্রাম। এক এন্ডে হয়তো নন প্রফিট ফিলান্থ্রপিক অর্গানাইজেশন গুলো, আরেক এন্ডে মোর কমার্শিয়াল, বাট মাঝখানে কিন্তু সবাই একটা ভাস্ট অফ, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট বা সোসাইটির উপর একটা বেনিফিট রাখছে আর কি। সো এই জিনিসটা ফার্স্টে মাথায় রাখা যে সোশ্যাল এন্টারপ্রাইজ মানেই যে একদম নন প্রফিট বা এরকম হতে হবে এটা না। এটা ভ্যাস্ট মেজরিটি একটা বড় অর্গানাইজেশন হতে পারে। যেটা আমি যদি কিছু ছোট এক্সাম্পল দিই তাহলে তো বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, ব্র্যাক একটা ডেফিনেটলি প্রচুর সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, বাট ব্র্যাকের কিন্তু অনেকগুলো বিজনেস ইউনিটসও আছে। যেমন আরং ইজ আ বিজনেস ইউনিট যেটা প্রফিট করে, ব্র্যাক ব্যাংক ইজ আ বিজনেস ইউনিট,
ব্র্যাক ব্যাংক ইজ অ্যান ইনভেস্টর ইন বিকাশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটাকে প্রচুর ইম্প্যাক্ট ক্রিয়েট করে, বাট এটা কিন্তু একটা বিজনেস ইউনিট অ্যাজ ওয়েল আর কি। সেম টাইমে হয়তো সে চালডাল.com ওরাও কিন্তু একটা ফর প্রফিট ই কমার্স এন্টিটি, বাট ওদেরও কিন্তু প্রচুর ইম্প্যাক্ট অ্যাঙ্গেলস আছে। সো আমি যেটা বলবো যে যখন ইউনিভার্সিটি স্টুডেন্টসরা গ্র্যাজুয়েট করবে, জিনিসটাকে পুরোটা স্পেকট্রাম হিসেবে দেখা, এবং দেখা যাবে যে বেশিরভাগ ব্যবসায়ী হচ্ছে ইন দ্য মিডল, পিওর শুধু প্রফিট মোটিভেটেড বা পিওর নন প্রফিট কিন্তু কমই, বেশিরভাগই কিন্তু মিডল। সোসাইটিতে ইম্প্যাক্ট এবং প্রফিট দুইটার একটা সামঞ্জস্য রেখেই কিন্তু ডাবল বটম লাইন আমরা যেটা বলি তারা হচ্ছে অপারেট করে আর কি। সো আই থিঙ্ক ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে দেখা উচিত, ডিফারেন্ট অর্গানাইজেশন দেখা উচিত, তারপরে মনে হয় ডিসিশনটা নেওয়া উচিত যে কোন জায়গায় জয়েন করা উচিত বা কি করা উচিত। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হচ্ছে আপনার কথার থ্রুতে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে অনেক ডিফারেন্স আছে। তো এখন আর কি আমার কোয়েশ্চেনটা এইটাই রিলেটেড যে হচ্ছে সামাজিক উদ্যোগ এবং টেকসই উদ্যোক্তা এই দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা আপনি আপনার এন্ড থেকে কিভাবে বলতে পারেন? রাইট। সো আমি যেটা বলবো কি, আসলে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা দিন দিন চেঞ্জ হচ্ছে। সো একটা সময় ছিল আমরা চিন্তা করতাম যে কর্পোরেশন বা ফর প্রফিট হচ্ছে ওল্ড স্কুল, অথবা ফিলান্থ্রপিক বা সামাজিক উদ্যোক্তারা হচ্ছে আরেক দিকে। বাট রিসেন্টলি কিন্তু এই লাইনগুলো অনেক ব্লার্ড হয়ে যাচ্ছে আর কি। যত আমরা দিন যাচ্ছে আমরা দেখছি যে একটার সাথে ব্লার্ড হয়ে যাচ্ছে। একটা ছোট এক্সাম্পল দিই, যেমন মাইক্রোসফট কর্পোরেশন হচ্ছে আমরা বলি এটা ফর প্রফিট অর্গানাইজেশন, রাইট? তারা সফটওয়্যার ডেভেলপ করে, উইন্ডোজ, মাইক্রোসফট অফিস, এবং তারা সেল করে। আর আপনি যদি দেখেন কয়েনের অপর পিঠে হচ্ছে মাইক্রোসফট কিন্তু যে মেইন এন্টারপ্রেনার ছিল সে কিন্তু তৈরি করেছে দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যেটা যেমন প্রচুর সামাজিক সোসাইটাল এনভায়রনমেন্টাল বেনিফিটে কাজ করে, তারা কিন্তু প্রচুর বলবো যে ডিফারেন্ট জায়গায় ইনভেস্ট করে, যেমন দে ওয়ার ওয়ান অফ দ্য আর্লি ইনভেস্টার্স ইন বিকাশ, আমাদের লার্জেস্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এবং তারাও কিন্তু বিলিভ করছে বিকাশে ইনভেস্ট করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা আরো বাড়বে। চালডাল.com-এ কিন্তু আমরা যেটা ই কমার্স গ্রোসারি বাংলাদেশের সবচেয়ে বড় আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, তারাও কিন্তু ওয়ান অফ দ্য ইনভেস্টার্স আর কি। এর যদি আমি একটু ডিগ ডিপার করি, ফেসবুক আমরা সবাই জানি কমার্শিয়াল অর্গানাইজেশন, কিন্তু ফেসবুকেরও কিন্তু ডিফারেন্ট উইংস আছে, যেমন internet.org, যেখানে গেলে আপনি ফ্রি জিরো রেট হিসাবে প্রচুর সার্ভিস ইউজ করতে পারবেন। ফেসবুকের যে ওনার, তার নিজস্ব একটা ফাউন্ডেশন আছে, প্রিসিলা চ্যান ফাউন্ডেশন, তার ওয়াইফের নামে করা, তারা এবং তার লাইফ পার্টনার নিয়ে করেছে, যেটা প্রচুর এরকম ডেভেলপমেন্ট কাজে হেল্প করে। সো আমাদের আগে যেটা ছিল যে সামাজিক এবং টেকনোলজি বা টেকসই উদ্যোক্তা সব ডিফারেন্ট হবে, এটা কিন্তু লাইনগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে আর কি। এখন আপনি যদি ব্যবসা করতে যান, আপনি যদি শুধু প্রফিট নিয়ে চিন্তা করেন, এবং শুধু প্রফিট মানতে যদি আমি বলছি শুধু মানে পিওর মানি প্রফিট, আপনি যদি পিপল অথবা প্ল্যানেট নিয়ে না চিন্তা করেন, যেটা আমরা ট্রিপল বটম লাইন বলি, আপনার কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং বা কোম্পানির প্রতি যে কাস্টমার লয়্যালটি কিন্তু আপনার আগের মতো হবে না। আপনি হচ্ছে দেখবেন যে লোকজন আপনার কোম্পানিতে জয়েন করতে চাচ্ছে না, আপনি দেখবেন যে লোকজন আপনার কোম্পানির প্রোডাক্ট কিনতে চাচ্ছে না। সো এখনকার কিন্তু যে পৃথিবীতে কিন্তু গ্লোবালাইজেশন হোক, ইনফরমেশন অ্যাভেলেবিলিটির জন্য পিপল কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। যারা আমাদের কলিগস তারা কাজ করতে চায় ওইসব কোম্পানির জন্য যারা হচ্ছে ভালো কিছু করছে, নট জাস্ট ফর দ্য কোম্পানি বাট ফর দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল, ফর দ্য পিপল অ্যাজ ওয়েল। আবার আপনিও একটা প্রোডাক্ট তখনই কিনতে যাবেন যখন আপনি জানবেন এই কোম্পানিটা একটা রেসপন্সিবল কোম্পানি, রাইট? আপনি যদি চিন্তা করে দেখেন যে ঠিক আছে আমি একটা টেলকো সার্ভিস ইউজ করছি, বাট কথার কথা গ্রামীণ ফোনের এরকম সোসাইটাল কোনো প্রোগ্রামস নাই, এগুলো না, আপনি কিন্তু তখন আর কমফোর্টেবল ফিল করবেন না ওই কোম্পানির প্রোডাক্টটা নেওয়া বা সার্ভিসটা নেওয়া। সো কনজিউমাররাও চেঞ্জ হয়েছে, আমাদের নতুন যে আমরা আছি আমরাও সবাই চেঞ্জ হয়েছি। সো আমি বলবো যে লাইনটা কিন্তু এখন অনেক ব্লার্ড হয়ে গেছে। এখন কিন্তু আমরা বেশিরভাগ কোম্পানিকে দেখছি যে ট্রিপল বটম লাইন। সেক্ষেত্রে উদ্যোক্তাদের ডেফিনেটলি টেকসই হতে হবে, কিন্তু সাথে সাথে কিন্তু তাদের সামাজিক ব্যাপারটাও মাথায় রাখতে হবে, বিকজ সোসাইটিকে বাদ দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। সোসাইটি যদি ভালো নয়, সোসাইটি যদি ইমপ্রুভ না করে, কমিউনিটি যদি ইনকাম না বাড়ে, আপনার ফিউচার প্রোডাক্টগুলো কে কিনবে? সেই জন্য এখন ডেফিনেশন যেটা হয়ে গেছে যে আপনার ফাইন্যান্সিয়াল রিটার্নের সাথে সাথে সোসাইটাল এবং এনভায়রনমেন্টাল রিটার্নও হচ্ছে আপনার অ্যাড করতে হবে, এবং কোম্পানিকেও বলা হচ্ছে ট্রিপল বটম লাইন, যে প্রফিট তো ডেফিনেটলি, বা যেটা আমরা বলি প্রফিট, পিপল এবং প্ল্যানেট, তিনটা জায়গায় আমার পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখতে হবে। জি, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে সামাজিক উদ্যোগের উদ্দেশ্য হওয়া উচিত একটি সুন্দর ভবিষ্যৎ বা একটি সাস্টেইনেবল কি বলবো আমরা এনভায়রনমেন্ট অথবা আর্ট, এই জিনিসটার সাথে রিলেটেড, এন্ড এই জিনিসটাকেই ফোকাস রেখে আমাদের সামনে এগিয়ে যাওয়া। বিকজ আপনার কথা থ্রুতে আমরা যেটা বুঝতে পারলাম যে সিন্স দ্য সোসাইটি ইজ চেঞ্জিং, সিন্স আওয়ার ডিমান্ডস আর চেঞ্জিং এন্ড অলসো সার্কামস্টেন্সেস আর চেঞ্জিং, সো আমাদেরকে অ্যাকচুয়ালি সেইভাবে সাস্টেইনেবিলিটি মেইনটেইন করার জন্য সেভাবে অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করে, নট লাইক প্রফিট ওরিয়েন্টেড বাট অলসো ইট হ্যাজ টু
be also about our environment, planet, and all the other things we have to keep in mind. সো এর মাধ্যমে আমি আমার নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে এই যে করোনাকালীন সময়ে আমরা একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, আমরা অনেক কিছু মেনটেন করে চলছি, এই টাইমটাতে আপনি এই একজন মানে সামাজিক উদ্যোক্তার মানে কি কি রিস্ক ফ্যাক্টরস থাকতে পারে তার বিজনেসের ক্ষেত্রে অথবা তার এই বিজনেস কন্টিনিউ করার ক্ষেত্রে, আপনার কি মনে হয়? ডেফিনেটলি আমার আমার মনে হয় যে এই করোনাকালীন যে সময়টা যাচ্ছে এটা সারা পৃথিবীর জন্য, যেটা বললাম যে একটা কাইন্ড অফ ইকুয়ালাইজার, এবং এটা হচ্ছে আমি বলবো যে আমাদের একটা রিয়েলিটি চেক দিয়েছে। হিউম্যান সিভিলাইজেশন হয়তো অতটা অ্যাডভান্স না যেটা আমরা ধরেছিলাম। আমরা তো স্পেসে জার্নি করা নিয়ে চিন্তা করছি প্রাইভেট সাইড থেকে, মার্সে কলোনি করবো, বাট হয়তো আমাদের আরেকটু রিথিঙ্ক করা উচিত আসলে আমরা কতটুকু অ্যাডভান্সড অ্যাজ আ সিভিলাইজেশন অ্যাজ ওয়েল। বাট অ্যাজ উইথ ইম্প্যাক্ট এন্টারপ্রেনার্স, যেটা বললেন সামাজিক উদ্যোক্তা অ্যান্ড এন্টারপ্রেনার্স ইন জেনারেল, সবারই বিজনেসে ডেফিনেটলি একটা এফেক্টেড হয়েছে, এবং এটা আমরা প্রথম দিকে দেখেছি যে অনেকেরই হচ্ছে ব্যবসা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছিল বিকজ অফ সাপ্লাই চেইন ডিসরাপশনস, লকডাউনস, ইউনো, তারপর হচ্ছে কাস্টমার ছিল না সবকিছু কারণে, ফিজিক্যাল যেহেতু অনেক কিছু করা যাচ্ছিল না অ্যাক্টিভিটি, তো ব্যবসাতে একটা একটা সাময়িক অসুবিধার মধ্যে দিয়ে গিয়েছে। এবং যেগুলো বেশিরভাগই এসএমই বা স্টার্ট আপ যেগুলো ছোট, তাদের জন্য জিনিসটা আরো ডিফিকাল্ট বিকজ তাদের ক্যাপিটাল তো আসলে খুব লিমিটেড। তাদের যদি 3-4 মাস কোনো রেভিনিউ না থাকে, তাদের হচ্ছে যে রিজার্ভ টাকাটা থাকবে ওইটা কিন্তু অলরেডি এক্সস্ট হয়ে যায়, স্পেশালি ছোট বিজনেসগুলোর জন্য এটা সত্যি, সেটা পুরোপুরি ইম্প্যাক্ট এন্টারপ্রেনার্স হোক অথবা নর্মাল হোক, সবার জন্যই সত্যি। সো এখানে আমি যেটা বলবো, যেটা প্রত্যেকটা বিজনেসের জন্য একটু রিথিঙ্ক করা, এবং এই পুরা যে চেঞ্জটা হচ্ছে এটা আসলে কামিং টু টার্মস যে দিস ইজ গোয়িং টু স্টে। আমরা হয়তো এখনো ইকোনমি ওপেন আপ হচ্ছে, কিন্তু অনেক বিহেভিয়ারাল চেঞ্জ কিন্তু আমরা আসলে দেখতে পাবো। একটা বড় যেটা চেঞ্জ হচ্ছে ইজ অন দ্য ডিজিটাল সাইড। আমরা আগেও দেখেছি যে ডিজিটাল ওয়াজ বিকামিং আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, বা যেই স্পিডে এটা হওয়ার কথা ছিল এটা আরো অ্যাক্সেলারেট করেছে। আমরা যদি এখন দেখি, কয়েকদিন আগেও আমরা চিন্তা করতাম যে এডুকেশন হেলথ এগুলো তো আসলে খুবই ফিজিক্যাল হবে, রাইট? আমরা ক্লাসরুমে যাব, বাচ্চারা পড়বে, হেলথ গেলে আমি ডাক্তারের কাছে দেখাবো। কিন্তু আমি কোভিড সময় আমরা স্টেট দেখেছি যে ফার্স্ট প্রেফারেন্সটা কিন্তু ডিজিটালে চলে গেছে। বাচ্চারা এখন গভর্নমেন্ট যেটা করেছে যে টিভিতে দেখাচ্ছে, আমরা ডিফারেন্ট ধরনের ভার্চুয়াল কনফারেন্স সফটওয়্যারস লাইক জুম, গুগল মিট, এগুলো ইউজ করে ক্লাসরুমস গুলো টিচাররা নিচ্ছে। হেলথ হচ্ছে ফার্স্টটা হচ্ছে রাইট রাইট হেলথের ক্ষেত্রে আমরা টেলিমেডিসিনটা আগে দেখছি যে কেউ টেলিমেডিসিন করে তারপর কিন্তু আমরা ডিফারেন্ট জায়গায় যাব। এবং অনলাইন কমার্সের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। আগে তো আমি আমার বাবাকে কখনোই চিন্তা করিনি যে কুরবানির সময় বাবা হচ্ছে ফেসবুক বা ডিফারেন্ট জায়গায়, আমার মা হচ্ছে পাঠাওয়ে গিয়ে গরু দেখা শুরু করছে আর কি। ইট ওয়াজ লাইক দ্যাট। আমরা কিন্তু যে চেঞ্জগুলো মনে করছি আরো সময় লাগবে এক জেনারেশন, ওগুলো কিন্তু অনেক অ্যাক্সেলারেট করে গেছে আর কি। এখন আমাদের বাসায় দেখা যায় যে বাবা মা দুজনে চাল ডাল থেকে অর্ডার করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আগে যে একটা ছিল যে জিনিসপত্র না দেখে কিনবো না, ওরকম কিন্তু আইডিয়াগুলো নেই। সো আমি বলবো যে behavioral change আসছে, এবং digitalization of a lot of activities, whether it's a service like education, health, whether it's actually a commerce like grocery shopping, অথবা কুরবানির সময় ইভেন গরু কেনা বা ফার্ম অ্যানিমালস কেনা, সবগুলোতে কিন্তু একটা behavioral change আসছে। So that was I think a large opportunity during the COVID, এবং এটা is going there to stay। এবং এটা আমি বলবো যে এসএমই বা বাকি যেগুলোতে দেখবো ওগুলোতে আমরা ডেফিনেটলি এটা একটা পার্ট হিসেবে দেখবো আর কি। এটার মধ্যে আমরা আরো ডিজিটালাইজেশনের পার্ট হিসেবে দেখছি যে লার্জ স্কেলে আপনার লজিস্টিক্স, তারপর হচ্ছে আপনার ডিফারেন্ট ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু ডিজিটালাইজ করার চেষ্টা করা হচ্ছে। সো এইটা আমি মনে করি একটা বড় দিক আর কি। সেকেন্ড ফ্যাক্টরটা আমরা দেখেছি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ইনক্লুশনটা অনেক বেশি এখন ডিজিটাল হচ্ছে। আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যদি আমরা ট্রেন্ডগুলো দেখি, ইউসেজগুলো দেখি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেটসগুলো দেখি, এগুলো কিন্তু আমরা আগে মনে করতাম যে ইটস ভেরি এজেন্ট টু এজেন্ট হবে আর কি, পিয়ার টু পিয়ার কিন্তু ছিল না, ওভার দ্য কাউন্টার হতো, যে বিকাশ এজেন্টের থ্রুতে হচ্ছে। এখন কিন্তু অনেকেরই আপনি দেখবেন যে বিকাশ অ্যাকাউন্ট খুলে গেছে, নাম্বারসগুলো বেড়ে গেছে, প্রচুর ট্রানজাকশনগুলো কিন্তু এগুলোর মাঝখানে হচ্ছে। সেখানে আমি দেখি একটা ওয়াইড স্কেল অ্যাডাপ্টেবিলিটি আমরা ফিউচারে দেখবো, যেখানে মোর ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সলিউশনস উইল কাম টু দ্য ফোরফ্রন্ট। আর থার্ড যেটা আমার মনে হয় যে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট সাইড থেকেও বেশ একটা ইন্টারেস্ট এসেছে ডিজিটালাইজেশন এই সাইডে থাকতে। প্রচুর ই সার্ভিস লঞ্চ করা হচ্ছে, পাসপোর্ট থেকে শুরু করে মানে অনেক কিছু কিন্তু এখন ডিজিটাল ইয়াতে মুভ করে যাচ্ছে আর কি। সো অনেক কিছু যখন ডিজিটালে মুভ করবে ওই জায়গা থেকেও কিন্তু একটা বড় একটা পুশ আসবে, রাইট? আপনি ট্যাক্স এখন দেখবেন যে সব ইটিন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে আর কি। সো আই থিঙ্ক কোভিড যখন আমাদের জন্য অনেক প্রবলেম এনেছে, at the same time কিন্তু প্রচুর অপরচুনিটিস এনেছে টু রিওরিয়েন্ট থিংস, টু রিইনভেন্ট থিংস,
to figure out new ways of doing things আর কি, that can again benefit us in the future আর কি। জি ভাই। সো এই আপনার এই কথার মানে মাধ্যমে আমরা যেটা বুঝলাম যে কোভিড আমাদের জন্য অ্যাকচুয়ালি আরো নতুন অপরচুনিটিস ওপেন করে দিয়েছে, যদিও অনেকগুলো ডোরস ক্লোজ করে দিয়েছে, বাট স্টিল देयर আর নিউ অপরচুনিটিস দ্যাট আর কামিং। So in this case, what kind of soft skills or technical skills that youth should need for their entrepreneurship or for their investment or for their any kind of startups? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ মিম। আরেকটা চমৎকার প্রশ্ন। আমার মনে হয় যে শুধু যে উদ্যোক্তা হওয়ার জন্য না, ফিউচারের জন্য আসলে আমাদের স্কিলগুলো একটু রিঅরিয়েন্ট ভাবে একটু চিন্তা করা উচিত, এবং এটা হচ্ছিল। আমরা জানি ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশন আসছিল, যেখানে প্রচুর অটোমেশন হবে, ইন্ডাস্ট্রিগুলো চেঞ্জ হচ্ছে। অনেক অনেক টেকনোলজি যেটা আমরা মনে করেছিলাম খুব ডিফিকাল্ট টু গেট, এগুলো কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে আর কি। সো এখানে কিন্তু একটা বড় চেঞ্জ আসবে, স্কিল সেট দ্যাট উইল বি রিকোয়ার্ড টু সার্ভাইভ ইন দ্য ইন্ডাস্ট্রি আর কি। আগে যে স্কিলগুলো ভ্যালিড ছিল হয়তো নো লঙ্গার উড বি ভ্যালিড এনিমোর, অনেক কিছু আসলে চেঞ্জ হয়ে যাবে। ছোট একটা এক্সাম্পল যেগুলো আমাদের চোখের সামনেই হচ্ছে, যদি আমি বলতে পারি যে ম্যানুফ্যাকচারিং এ বিশাল চেঞ্জ আসছে আর কি, অনেক বেশি অটোমেশন হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন যে আগে কনস্ট্রাকশন যেভাবে হতো এখন কিন্তু হচ্ছে না, এখন বেশিরভাগ বিল্ডিং এ দেখবেন যে গ্লাস এবং প্রিফ্যাব স্কিলস দিয়ে হচ্ছে, স্টিলস দিয়ে কিন্তু করা হচ্ছে। আপনি যদি গুলশান বা ডিফারেন্ট জায়গায় যান, মানে চেঞ্জ হয়ে গেছে আর কি, যেভাবে আগে যেটা হতো হচ্ছে না। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে আগে যে কনস্ট্রাকশন ওয়ার্কারদের যে কাজটা ছিল, ওই স্কিল সেটে কিন্তু ডিমান্ডটা কমে যাবে আর কি। সো আমি যেটা বলবো যে নতুন এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যুগে যেটা কোভিড আরো অ্যাক্সেলারেট করেছে, কয়েকটা স্কিল যেটা ইজ বিকামিং ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা সফটওয়্যার সাইড অফ থিং, বাট যে কোনো সিচুয়েশন আছে একটু ক্রিটিক্যালি চিন্তা করা, লজিক্যালি চিন্তা করা, কি করা উচিত না করা উচিত, অরিজিনাল থিঙ্কিং, এই জিনিসটার উপরে কিন্তু অনেক বেশি জোর এখন চলে আসবে আর কি। কারণ অনেকগুলো স্কিল সেটই হয়তো অটোমেট করা পসিবল, বাট ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ সামথিং হুইচ ইজ স্টিল হিউম্যান, এবং যেটা হচ্ছে কিন্তু দ্রুত ফিউচারের দিকে আপনার আরো লাগবে আর কি। যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক, স্টিল ওই ধরনের টেকনোলজি স্টিল ফার অ্যাওয়ে, যেটা হচ্ছে কস্ট এফেক্টিভ ভাবে এই জিনিসগুলো করতে পারবে। সো ক্রিটিক্যাল থিঙ্কিং আই থিঙ্ক ইজ ডেফিনেটলি ওয়ান স্কিল যেটা আমাদের করা উচিত, চিন্তা করা উচিত। এটা আমি দেখেছি যে আসলে একটু ডিফিকাল্ট, আমাদের দেশে যেভাবে লার্নিং গুলো হয় এটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি নিজে বাংলাদেশে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আমাদের পড়াশোনাটা ছিল এমসিকিউ বেসড, মানে আমরা অনেক কিছু পড়েছি, এখন থেকে আমরা রাইট জিনিসগুলো চুজ করছি। সো অনেকগুলো মেমোরির উপরে অনেক বেশি জোর দেওয়া হয়। বা আমরা যদি বিসিএস এক্সাম গুলো দেখি, ইটস ভেরি রাইট। Our study was it's still right now we are more focused on your books rather than our practical skills or in the practical field. আমরা দেখা যাচ্ছে একটা সার্টেন এজে, মানে আমি নিজেরটা থেকে, আমি সরি ইন্টারাপ্ট করেছি আপনাকে ভাই, বাট আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি জব ফিল্ডে যাচ্ছি। তার আগে কিন্তু আমি খুব কমই আমার অপরচুনিটিস বা আমার ক্যারিয়ার পাথ এক্সপ্লোর করছি, বিকজ আমার দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্টস, আমার সিটিস, আমার মিটস সবকিছু নিয়ে আমি দেখা যাচ্ছে এত বেশি ফোকাস থাকছি পড়াশোনা নিয়ে যে আই rarely can get a time for other things, and that's why I think এইটা আমাদের জন্য একটা সামনে, যেহেতু এখন আমরা অনেক ডিজিটালাইজেশনে যাচ্ছি, প্লাস আরো অনেক চ্যালেঞ্জেস আসছে, সো আই থিঙ্ক আমাদের জন্য আসলে একটা কঠিন টাইম আসবে। বাট এটা নিয়ে অবভিয়াসলি আপনি বলবেন, সো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ মিম, দ্যাটস আ ডেফিনেটলি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং বিসাইডস ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা মিম বললো, এই ক্রস ফাংশনাল এক্সপার্টিসটা খুব দরকার। আগে কিন্তু আমার স্কিলটা অনেক ডিপ ছিল, যে আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি অ্যাকাউন্টিং, আমি অ্যাকাউন্টিং এ পড়বো, বা আমি হচ্ছে বায়োলজি পড়ছি। এখন কিন্তু হচ্ছে ক্রস ফাংশনালের যুগ। সো বায়োলজি এবং টেকনোলজি হয়তো দুটো ডিফারেন্ট সাবজেক্ট, বাট একসাথে করলে কিন্তু এটা হয় বায়োটেকনোলজি, রাইট? এবং ক্রস ফাংশনাল যত স্কিল সেট থাকবে তত কিন্তু আমরা আসলে বেটার করবো। সো ওইটা কিন্তু শুধু হয়তো পিওর একাডেমিক পড়লে আমাদের দেশে খুবই ডিফিকাল্ট, বিকজ আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজটা অতটা স্ট্রং না। ওয়ারেস ফর এক্সাম্পল, আমি যদি যখন ডিফারেন্ট কান্ট্রি ভিজিট করি, যেমন আমি লাস্ট ইয়ার আগের বছর সাউথ কোরিয়াতে গিয়েছিলাম সোলে, ওখানকার একটা যে অ্যাডভান্স টেকনোলজি ইউনিভার্সিটি কায়েস্টে, ওখানে আমি দেখলাম যে স্টুডেন্টরা তৈরি করছে হচ্ছে ওয়ারেবল ডিভাইস, যে জুতার মধ্যে কিভাবে আপনার টেকনোলজি ইনকর্পোরেট করে এটা হচ্ছে আমরা কত স্টেপস নিচ্ছি না নিচ্ছি, হেলথ কন্ডিশন, এবং এই জিনিসগুলো আবার স্যামসাং বা বড় বড় কোম্পানিগুলো ইউনিভার্সিটি থেকে নিয়েই তারা হচ্ছে কমার্শিয়ালাইজ করছে। আর আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো কম। সেই ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু এই ক্রস ফাংশনাল এক্সপার্টিসটা বের করার জন্য কিন্তু তাদের ডিফারেন্ট
অ্যাসপেক্টসে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং যদি পসিবল হয় ডিফারেন্ট জায়গায় অর্গানাইজেশন ইন্টার্নশিপ এইগুলোতে কিন্তু একটু ডেফিনেটলি জোর দেওয়া উচিত আর কি। সো ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রস ফাংশনাল এক্সপার্টিস, এবং লাস্ট যেটা আমি বলবো and which is again very important is team management বা টিম অ্যাক্টিভিটিস। ফিউচারটা হবেই হচ্ছে ফর পিপল যারা টিমে কাজ করতে পারবে, যারা লাইফ লং লার্নিং নিয়ে ইনভলভ থাকবে, রাইট? তারা বুঝবে যে আসলে শেখার শেষটা কখনোই শেষ না, এভরিথিং ইজ লাইক আ স্টেপ। সো আপনি যখন ইউনিভার্সিটি শেষ করে ফেলেছেন, কাজে যাচ্ছেন, দ্যাটস অলসো লার্নিং স্পেস। তো ওখানে আপনি টিমে কাজ করবেন, একসাথে কাজ করবেন, একসাথে শিখবেন, একসাথে প্রবলেম সলভ করবেন, একসাথে ভ্যালু ক্রিয়েট করবেন অর্গানাইজেশনের জন্য বা নিজের এন্টারপ্রাইজের জন্য। সো এই স্কিলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রস ফাংশনাল লার্নিং, টিম ম্যানেজমেন্ট, লাইফ লং লার্নিং, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ফিউচারে হবে। পিওর টেকনোলজি, টেকনিক্যাল স্কিলের কিন্তু ডিমান্ড আস্তে আস্তে কমে যাবে, বিকজ ওগুলো কিন্তু অটোমেশন করা পসিবল। বাট এই হিউম্যান স্কিলগুলো, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রস ফাংশনাল ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, লাইফ লং লার্নিং, এইগুলোই কিন্তু উইল মেক ইউ মোর কম্পিটিটিভ ইন দ্য নেক্সট ডিকেড। জি ভাইয়া, তো আমি এখন যে কোয়েশ্চেনটা আপনাকে করতে যাচ্ছি এটা একটু লাইক, এটা হচ্ছে এমন যে আমার উদ্যোগ কি সামাজিক কোনো প্রভাব রাখছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো যে আমার এই যে সামাজিক উদ্যোগটা এটা আসলে এটা কোনোভাবে প্রভাব রাখছে কিনা, এই জিনিসটা আসলে বোঝার উপায়টা কি? ধন্যবাদ মিম। সব উদ্যোগই ছোটখাটো সবকিছুই একটা সামাজিক উদ্যোগ রাখে। ন্যূনতম পক্ষে আপনি যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেন, ওটারও একটা আপনার ভ্যালু থাকে আর কি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সবাই মিস আউট করে আসলে হচ্ছে কি, এই সামাজিক উদ্যোগটা বা ইম্প্যাক্ট যেটা আমরা ক্রিয়েট করছি এটা আসলে আমরা মেজার করি না। ফর এক্সাম্পল, আপনি কিন্তু খুব ইজিলি যেটা করতে পারেন যে টাকা পয়সার হিসাবটা করতে পারেন, যে আমার নেট ইনকাম এত হয়েছে, আমার ক্যাশ ফ্লো এত হয়েছে, আমার প্রফিট এত ছিল, আমার রেভিনিউ এত ছিল, রাইট? সো এই মেট্রিক্সেস গুলো খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে গ্রস প্রফিট মার্জিন কত, প্রফিট মার্জিন কত, আমার এবিটা কত, আমার অপারেটিং লেভারেজ পজিটিভ কিনা, অপারেটিং লেভারেজ হচ্ছে যে আমার গ্রোথ ইন রেভিনিউ ইজ মোর দ্যান মাই গ্রোথ ইন এক্সপেন্স কিনা, বা ডিফারেন্ট ধরনের রেশিওরে কিন্তু আমি জিনিসটা করতে পারি, এবং এগুলো আমরা শিখি এবং এগুলো আমরা ব্যবসায় ইমপ্লিমেন্ট করি। বাট সামাজিক উদ্যোগের ক্ষেত্রে আমরা কিন্তু ইম্প্যাক্ট গুলো আসলে ওইভাবে অ্যানালাইজ করি না বা আমরা মেনশন করি না আর কি। তো এই জায়গায় আমরা বলবো যে বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে যেটা পুরো পৃথিবীতে ইমপ্লিমেন্ট করা হয়েছে টু কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডেভেলপ ইম্প্যাক্ট ম্যানেজমেন্ট এবং মেজারমেন্ট প্র্যাকটিসেস। এর মধ্যে একটা বড় হচ্ছে যে আমি বলবো থিওরি অফ চেঞ্জ। থিওরি অফ চেঞ্জের জিনিসটা হচ্ছে, এবং ডিফারেন্ট মডেলস আছে থিওরি অফ চেঞ্জের, একটা খুব কমন মডেল বলে আইওআই মডেল। ওটাকে আমরা বলি যে ইম্প্যাক্ট আউটপুট আউটকাম, সরি ইনপুট আউটকাম, ইনপুট আউটপুট আউটকাম ইম্প্যাক্ট, আইওআই মডেল আমরা বলি। সো ওইটার মাধ্যমে যেটা করা হয় যে আপনি যখন ব্যবসাটা শুরু করছেন, আগে থেকে আপনি ফিগার আউট করবেন যে কি কি অ্যামাউন্ট আপনি মেজার করবেন, এবং এটাকে আপনি যদি পিরিয়ডিক বেসিসে মেজার করেন তখন আপনি কি ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন এটা আপনার খুব ভালোভাবে উঠে আসবে, এবং এটা আপনি আপনার ইনভেস্টর এবং সেটা ডোনার হতে পারে, একটা ইম্প্যাক্ট ইনভেস্টর হতে পারে, কমার্শিয়াল ইনভেস্টর হতে পারে, তাদেরকে আপনি খুব সহজে বুঝাতে পারবেন। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, তাহলে জিনিসটা সুবিধা হবে। কথার কথা, আপনি হচ্ছে একটা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার, এবং আপনি আপনার একটা তো প্রফিট আপনি ক্যালকুলেট করছেন যে আপনার কত নেট প্রফিট হচ্ছে, কত ইনকাম হচ্ছে, সবকিছু হচ্ছে। বাট আপনি ধরেন একটা ইন্ডিকেটর ঠিক করলেন যে আমার ইনপুট হচ্ছে যে আমি হচ্ছে মানুষজনকে হেলথ কেয়ার সার্ভিস দিব, রাইট? এখন আপনি ইন্ডিকেটরটা ক্যান বি ভেরি সিম্পল, যে আমি কতজন মানুষকে হেলথ কেয়ার সার্ভিসটা দিচ্ছি, খুব সিম্পল একটা ইন্ডিকেটর, নাম্বার অফ পিপল হুইল অ্যাকসেপ্ট মাই হেলথ কেয়ার সার্ভিস। বাট এটা কিন্তু উইল হেল্প ইউ ক্রিয়েট যে আমার কতজন আমার সার্ভিস নিয়েছে। এটাকে আপনি একটু কমপ্লেক্স করতে পারেন, যে আমার হচ্ছে আমি মানুষের হেলথ কেয়ার এক্সপেন্ডিচার সার্ভিস কমাবো কিভাবে। আপনি টেলিমেডিসিন যে খরচ করবে, তার হয়তো যেহেতু দূরে গিয়ে কোথাও নিচ্ছে হচ্ছে না, তার অ্যাকচুয়ালি হেলথ কেয়ার সার্ভিস কমছে, তখন কিন্তু আপনি ইন্ডিকেটরটা আরো ভ্যালুয়েবল হবে। আপনি বলতে পারবেন যে আমি মানুষজনের হেলথ কেয়ার এক্সপেন্ডিচার আমি 20% কমিয়েছি। আপনি যেহেতু হেলথ কেয়ার এক্সপেন্ডিচার 20% কমিয়েছেন, তার মানে কিন্তু আপনি অনেক লোকের কাছে রিচ আউট করতে পারবেন যারা প্রিভিয়াসলি হেলথ কেয়ার সার্ভিস পেত না, রাইট? সো তখন আপনি ইন্ডিকেটরটা আরেকটু ইভলভ করবে, যে নাম্বার অফ পিপল from marginalized communities এত পার্সেন্ট হ্যাজ বিন এবল টু গেট মাই হেলথ কেয়ার সার্ভিসেস বিকজ আমার প্রাইসটা কম ছিল। সো ইন্ডিকেটর গুলো ফ্রম সিম্পল নাম্বার অফ পিপল হু ক্যান হ্যাভ গটেন হেলথ কেয়ার সার্ভিসেস থ্রু মি থেকে পুরোটা একটু কমপ্লেক্স হতে পারে, বাট ইন্ডিকেটর গুলো ঠিক করে ফেললে আপনার ইম্প্যাক্টটা ডিফাইন করা ইজি হবে আর কি। আপনারা গুগলে থিওরি অফ চেঞ্জ থেকে সার্চ দিতে পারেন, এই বিষয়ে অনেক আর্টিকেল এবং ম্যাটেরিয়ালস আপনারা পাবেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি আমার কাছে রিচ আউট করতে পারেন। জি অবশ্যই ভাইয়া। এখন আমার যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে সামাজিক উদ্যোগ
উদ্যোগে দেখা যায় অনেক সময় আমরা পড়াশোনার জন্য বা অনেক ব্যস্ততার জন্য দেখা যায় যে ক্যারিয়ার প্ল্যানিং এর জন্য দেখা যায় যে আমরা অংশগ্রহণ করি না, মানে অনেক ডিফারেন্ট স্টার্টাপেও দেখা যায় যে আমরা অংশগ্রহণ করছি না। তো সেক্ষেত্রে আপনার এই ইয়ুথদেরকে কিভাবে এনকারেজ করতে পারেন বা মোটিভেট করতে পারেন টু টেক পার্ট অন দিস ইভেন্টস এন্ড প্ল্যাটফর্মস? ধন্যবাদ মিম প্রশ্নটা যে আপনার স্কিলস গুলো খুবই ভ্যালুয়েবল হবে। এর মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, টিম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ক্রস ফাংশনাল নলেজ, তারপর হচ্ছে আপনার লাইফ লং লার্নিং। এগুলো আসলে কিন্তু শুধু একাডেমিক লার্নিং দিয়ে আসলে হবে না। এগুলোর সাথে সাথে আপনার অন্য অন্য স্কিল সেট গুলো কিন্তু আপনার আসলে ডেভেলপ করতে হবে। ওগুলো যদি আমরা না করি, আমরা কিন্তু নতুন জেনারেশনের যে অর্গানাইজেশন গুলা বা নতুন ডিকেডের যে ওয়ার্কফোর্স, ওটার সাথে কিন্তু আমরা আসলে ওইভাবে ভ্যালু ক্রিয়েট করতে পারবো না। আমি যদি আমাদের আমাদের ইয়াতে বলি যে লাইট কাস্টের যখন আমরা রিসোর্স নেওয়ার চেষ্টা করি, and again we work with the world's top clients, so definitely আমরা খুব হাই কোয়ালিটি রিসোর্স নিতে চাই। আমরা কিন্তু সবসময় যে শুধু সিজিপিএ দেখি এটা না, সিজিপিএ ইজ ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট বিকজ দ্যাট শোজ হাউ সিরিয়াস আ পার্সন ইজ। বাট আমরা কিন্তু প্রচুর প্রশ্ন করি তার হচ্ছে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে, যে হাউ ডিড ইউ ওয়ার্ক ইন গ্রুপ অ্যাসাইনমেন্টস, বা হাউ ডিড ইউ যে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স, একটা ইভেন্ট হয়েছে, একটা ইভেন্ট হচ্ছে, ওখানে কিভাবে তারা ইন্টারাক্ট করেছে, ওখান থেকে কি শিখেছে। সো এই ওরিয়েন্টেশনটা আই থিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নিউ স্কিল সেট জেনারেশন। আপনি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল ডেভেলপ করতে চান, ওটা কিন্তু শুধু একাডেমিক্সে করাটা একটু ডিফিকাল্ট। আর আপনি যদি একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে চান, ফর এক্সাম্পল আপনি একটা ইভেন্ট অর্গানাইজ করেছেন, কথার কথা ওখানে খাওয়া শর্ট পড়েছে, খুব সিম্পল একটা প্রবলেম। এবার আমি যদি একটা রিসেন্ট একটা ইভেন্ট বলি, আমাদের একজন আমরা ইয়াং একজন গ্র্যাজুয়েটকে নিয়েছিলাম, তার খুব একটা ইউনিক একটা প্রবলেম সে ফেস করলো। সেটা হলো যে সে খাওয়া মেনু সব ঠিক করেছে, বাট তার একটা গেস্ট এসেছে যে হচ্ছে আপনার ইয়া খাবে না, মিট খাবে না, এবং ভেজিটেবলস এর মধ্যে আমাদের ইয়া ছিল, এগ প্ল্যান্ট ছিল অথবা বেগুন, এবং সে বেগুনে অ্যালার্জি, রাইট? এবং তার এরকম বেশ কিছু ডায়েটারি রেস্ট্রিকশন আছে। এখন সে হাউ ডু ইউ সলভ ইট? কিন্তু তখন আমি দেখেছিলাম সে খুব ইন্টারেস্টিং করেছে। সে কিন্তু ওইখানে বসেই প্রথমেই যেটা করেছে, যখন সে আপনার রেজিস্টার করছিল, সে ডায়েটারি রেস্ট্রিকশনটা নিয়ে নিয়েছে, এবং ওই আমাদের যেখানে প্রোগ্রামটা হচ্ছিল ওখান থেকে সে অ্যাকচুয়ালি পাঠাও ইউজ করে অর্ডার করেছে অন্য জায়গা থেকে ভেজিটেবল ফুল খাওয়া, এবং সে ওটা পায়নি কারণ পাঠাওয়ের ওই জায়গায় ওটা ছিল না। সে তখন ওয়ান অফ দ্য কোম্পানির ফাউন্ডারকে কল করে স্পেশাল কল সেন্টারের থ্রুতে অ্যারেঞ্জ করেছে একটা তার ডায়েটারি রেস্ট্রিকশন সহ একটা খাওয়া, এবং তাকে দিয়েছে, এবং ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এবং এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি শুধু কিন্তু একাডেমিক সাইডে হবে না, কিন্তু এই ধরনের স্কিলস গুলো কিন্তু ইজ ভেরি ভ্যালুয়েবল। হাউ ডু ইউ সলভ ফর প্রবলেমস ইন রিয়েল লাইফ, এন্ড ওইটার জন্য আসলে আমি বলবো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং আউটসাইড জাস্ট একাডেমিক্স ডিফারেন্ট অ্যাসপেক্টস গুলো আসলে ইয়াটা জরুরি। আপনি যদি বাইরের ইউনিভার্সিটি গুলো দেখেন, প্রচুর দেখবেন যে ক্রস কালচারাল ক্লাস নেওয়া হয়। আপনার সোশিওলজি স্টুডেন্টকে একটা ইঞ্জিনিয়ারিং ক্লাস নিচ্ছে, একটা ইঞ্জিনিয়ারিং ক্লাসে সে একজন হিউম্যানিটেরিয়ানের একটা ক্লাস নিচ্ছে, বা আপনার হচ্ছে একজন ম্যাথমেটিক্স যে পড়ছে সে হয়তো গিয়ে হচ্ছে আপনার একটা ইকোনমিক্স এর ক্লাস নিচ্ছে। তো আমাদের দেশে বলবো যে এডুকেশনটা কিন্তু এতটা ফাঞ্জিবল না। আমরা মানে আমি যেমন ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, মানে একটা সাবজেক্ট মোটামুটি বেশিরভাগ সাবজেক্টই ফিক্সড। বাইরের মতো আসলে আমরা একটা ক্রস ম্যাচ করতে পারি না, যেহেতু আমরা পারি না। সো এই জায়গাতে কিন্তু এই ধরনের ফ্লেক্সিবিলিটিটা, ডিফারেন্ট এক্সপেরিয়েন্সেস গুলো কিন্তু উইল ডেফিনেটলি হেল্প you in becoming a better kind of resource for the economy. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। মানে এগুলো অ্যাকচুয়ালি আমাদের আসলে জানা দরকার, সিন্স আমরা ফ্রেশ গ্রাজুয়েটস বা আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে যখন এই ফিল্ডগুলোতে যাব, বা আমরা যারা অবভিয়াসলি এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা যদি এগুলো জানি তাহলে অ্যাকচুয়ালি আমরা এখন থেকে ইনকর্পোরেট করতে পারবো, আমরা এখন থেকে এই জায়গাগুলোতে আমরা অ্যাকশন নিতে পারবো। তো আপনার কি মনে হয় যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সামাজিক উদ্যোগের প্রভাব কত? থ্যাংক ইউ মিম। আমার মনে হয় যে আসলে এগেইন যেটা বলছিলাম যে উদ্যোগের মধ্যে কিন্তু সামাজিক এবং অথবা ফর প্রফিট এই লাইনটা ব্লার্ড হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের জন্য এটা আরো ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের গ্রোথটা দেখি, 6-7% গ্রোথ হচ্ছে, বাট এখানে লট অফ দিস গ্রোথ ইজ কামিং ফ্রম এ গভর্নমেন্ট লেড ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টস। এবং আমরা যদি আরেকটু দেখি যে আমাদের কিন্তু ওয়াইল মিডল ইনকাম ক্লাসটা বড় হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের গিনি কোফিশিয়েন্ট বা ডিফারেন্স বিটুইন রিচ পিপল অ্যান্ড পোর পিপল এটা কিন্তু আরো বাড়ছে, ইনইকুয়ালিটিটা ইন্ডেক্সটা অর্থাৎ বেড়ে যাচ্ছে আর কি।
এবং আমরা যদি আরো ফিউচার চিন্তা করি, কোভিড-19 এর ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ইম্প্যাক্ট পড়েছে মানুষের ডিসক্রিপশনারি ইনকামের ক্ষেত্রে। সো আমার মনে হয় যে এইগুলা জিনিস চিন্তা করলে আসলে আমাদের যে ফিউচার এন্টারপ্রেনার্স যেগুলো হবে তাদের কিন্তু এই ট্রিপল বটম লাইন জিনিসটা থাকাটা জরুরি, যে পিপল, প্রফিট এবং প্ল্যানেট। এবং শুধু যে প্রফিট এবং পিপল না, প্ল্যানেটটাও জরুরি। বাংলাদেশ কিন্তু ইজ ভেরি ভালনারেবল ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। আমরা কিন্তু এভরি ইয়ার দেখছি ফ্লাডস এবং ডিফারেন্ট ক্লাইমেট অ্যাক্টিভিটি গুলো আরো আরো ডেটোরিয়েট করছে, এবং আমাদের কিন্তু অ্যাজ আ নেশন উই অলসো নিড টু বিকাম মোর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাজ ওয়েল। সো এই জন্য আমাদের বলবো যে ফিউচার জেনারেশনদের জন্য, ফিউচার বিজনেস দের জন্য কিন্তু এই ট্রিপল বটম লাইনটা জোড়াটা খুবই জরুরি। বিকজ এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের যে গ্রোথটা আমরা চিন্তা করছি, বাংলাদেশ ইজ অ্যাজ দ্য নেক্সট এশিয়ান টাইগার, এবং বাংলাদেশ ইজ গেটিং আ লট অফ অ্যাটেনশন নাও, ওই গ্রোথটা কিন্তু আমরা পুরোপুরি অ্যাচিভ করতে ডেফিনেটলি করাটা ডিফিকাল্ট হবে। সো আমি বলবো যে যখনই এন্টারপ্রাইজ চিন্তা করা উচিত তিনটা অ্যাঙ্গেলে, প্রফিট ডেফিনেটলি ফর সাস্টেনেবিলিটি, প্রফিট ছাড়া ডেফিনেটলি হওয়া উচিত না, ফাইন্যান্সিয়াল রিটার্ন, আর এটার সাথে সাথে কিন্তু সোশ্যাল এবং এনভায়রনমেন্ট রিটার্ন নিয়েও চিন্তা করতে হবে। বিকজ আলটিমেটলি you only continue to make profit as a business over the long term if the society also grows, right? সোসাইটির যদি ইনকাম পাওয়ার বাড়ে, তার যদি ডিসকাশন ইনকাম বাড়ে, আপনার প্রোডাক্টের ডিমান্ডও বাড়বে এবং আপনি আরো বড় হবেন আর কি। আর এনভায়রনমেন্ট যদি না থাকে তাহলে তো ইট উইল ইম্প্যাক্ট অল অফ আস, বিকজ উই আর অল ইন দ্য সেম শিপ টুগেদার। এনভায়রনমেন্ট যদি ঠিকঠাক না থাকে উই উইল ডেফিনেটলি গো। আর ছোট কয়েকটা ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, ইফ ইউ টুক অ্যাট দ্য এক্সাম্পল অফ পাঠাও কিন্তু not only it's creating a lot of scalable technology, but it has also creating a lot of employment as well for a lot of people from all around Bangladesh. আমি একবার দেখেছিলাম ফাইম ভাই পাঠাওয়া শোয়িং আ ম্যাপ, যে কোভিড এর পরে তাদের রাইডাররা কোথায় আছে বাংলাদেশে, এবং দেখলাম যে সারা বাংলাদেশে ম্যাপটা চলে গেছে আর কি, বিকজ সবাই তখন বাসায় চলে গেল। So as an enterprise, you not only just think about profit, but you also think about the people you are employing, the direct, indirect employment that you are creating, right? You also think about definitely environmental sustainability. RMG factory গুলো যেমন, they are creating a lot of employment, but তাদেরকেও কিন্তু sustainably employmentটা ক্রিয়েট করতে হবে, যাতে তাদের যারা ওয়ার্ক আছে তারা become better over time, তারা যাতে more financially included হয়, তারা যদি more discretionary income থাকে, এবং environmentও it has to be green এবং technology friendly. Otherwise কিন্তু the world has moved on, it is in a different environmental friendly companies will be the ones that will have the most orders as well আর কি। সো আমি বলবো ফিউচার জেনারেশনের জেনারেলি ট্রিপল বটম লাইন এই কনসেপ্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Yes, Bhaiya, thank you so much. আমরা অ্যাকচুয়ালি অলমোস্ট শেষের দিকে চলে আসছি। We got to know a lot from you, and আর কি বলবো, এখন লাস্টলি আমি আপনাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ইয়ুথ অ্যাকশন ফর বাংলাদেশের জন্য আপনার যদি কোনো উপদেশ বা মেসেজ বা এনিথিং ইউ ওয়ান্ট টু সে ফর আস। ধন্যবাদ মিম আমাকে ইনভাইট করার জন্য। তোর প্রশ্নগুলো খুব সুন্দর ছিল, ইমেন্সলি এনজয়েড দি কনভারসেশন। আমি যেটা বিলিভ করি, বাংলাদেশের কিন্তু যদি কিছু ক্রাইটেরিয়া গুলো দেখি, দ্যাটস ওয়াই বাংলাদেশ ইজ ভেরি সুটেড ফর গ্রোথ। ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ইজ ডেফিনেটলি দিস ডেমোগ্রাফিক বাল্জ, that I think we have close to I think 50% of the people below the age of 35, এবং আমাদের কিন্তু দিস ইজ কাইন্ড অফ লাইক অ্যান অ্যাসেট। সো ওইটা চিন্তা করলে কিন্তু আমার বয়স যদি একটু বেশি, বাট আমি যদি আমার অর্গানাইজেশনে বলি যে আই থিঙ্ক দ্য অ্যাভারেজ এজ ইজ কোয়াইট অ্যারাউন্ড 26, এবং আমরা দেখছি যে দিস নিউ জেনারেশন উড বি দেয়ার এবং দে উইল মেক দি মেজরিটি পার্ট অফ দ্য ওয়ার্ক ফোর্স আর কি। সো এই জন্য আমি বলবো যে ইউথ ফর অ্যাকশন, তোমাদের যে প্ল্যাটফর্মটা আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ ওয়ার্কিং উইথ হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ শুড লুক লাইক আর কি। এবং some of the works that we're doing are excellent. You are taking industry knowledge, industry professionals, presenting in a way for everyone to kind of go through it and disseminate more information. I think definitely all the best for your future. And kunu help if any time I might provide in my personal capacity or through my involvement through Light Castle Partners or through my network, I'm very happy to do that. Again, congratulations on this excellent initiative, and all the best in all of your future activities as well. Thank you so much, Bhaiya, and we are always looking forward to work with Light Castle. That's gonna be a huge thing for us. And so without no further delay, আমরা এখানেই শেষ করছি আজকে আমাদের অনুষ্ঠান, এবং আমরা সবাইকে just বলতে চাই যে ভালো থাকবেন, stay safe, stay hydrated, and keep social distance, and that's it. And keep on watching our show and follow our page also. So thank you, Bhaiya, thank you so much. আমরা এখানেই শেষ করছি আজ। থ্যাংক ইউ। টেক কেয়ার এভরিওয়ান, স্টে সেফ।